সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। প্রেমের সম্পর্ক ভেঙে গেলে তিক্ততা কি আসতেই হয়? একবার যে মানুষটা হাত ধরেছিল, বিশ্বাস করে যার হাত ধরা, বা সে যদি সম্পর্কেই না থাকতে চায়, সেই সম্পর্কটা কি আর টিকিয়ে রাখা সম্ভব? বা ব্রেকআপের পরেও কি বন্ধুত্ব রাখা যায়? বন্ধুত্ব, প্রেম ভাঙা এবং নতুন সম্পর্ক, এই তিনটে সমীকরণ নিয়ে পরিচালক অভ্র চক্রবর্তী নিয়ে আসছেন নতুন ওয়েব সিরিজ ফ্ল্যাটমেট। যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আড্ডা টাইমসে। আর আজকে আমরা সিটি সিনেমার সাথে আড্ডায় পেয়ে গিয়েছি শ্রমণ চ্যাটার্জি এবং ঐশ্বর্য সেনকে। ওয়েলকাম টু সিটি সিনেমা তোমাদের দুজনকেই। যেহেতু আড্ডা টাইমসের নতুন একটা ওয়েব সিরিজ আসতে চলেছে ফ্ল্যাটমেট, তো আজকে আমরা আড্ডাই দেবো পুরো সিটি সিনেমার সাথে। ঠিক, তো আমি যেটা প্রথমে ঐশ্বর্যের কাছে যাব সেটা হচ্ছে যে ঐশ্বর্য, ফ্ল্যাটমেট একদম একটা নতুন কনসেপ্ট। কেন কনসেপ্টটা? কারণ হচ্ছে ফিমেল কোথাও একজন মেল ফ্ল্যাটমেট চাইছে। এই কনসেপ্টটা যখন প্রথম তোমার কাছে এসেছিল, তোমার কীরকম মনে হয়েছিল? রাইট, প্রথম অভ্রদা, মানে আমাদের যিনি ডিরেক্টর অভ্র চক্রবর্তী, অভ্রদা প্রথম আমাকে গল্পটা শোনায় এবং আমার ক্যারেক্টারটা ব্রিফ করে। তো আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে তৃষা। তো এই কনসেপ্টটা ভীষণ নতুন, কারণ এর আগে আমরা সিরিজে দেখিনি যে এরকম ফ্ল্যাটমেট খুঁজছে, এবং সিরিজটা দেখলে সবাই বুঝতেও পারবে যে এখানে একটা মজার ব্যাপার আছে যে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, ঠিক আছে, ফ্ল্যাটমেটের জন্য। তো এই ব্যাপারটা কিন্তু আগে হয়নি। এত রাতে কি করছিস? ফ্ল্যাটমেট খুঁজছি। হাই, তৃষা। হাই, আমি রম। তো প্রথম যখন আমি পুরো গল্পটা শুনি তখনই খুব ইন্টারেস্টিং এবং নতুনত্ব তো অবশ্যই আছে, সেটা তো আমার মনেই হয়েছে। এবং আমার চরিত্রটা, মানে ঐশ্বর্য থেকে তৃষা কিন্তু বেশ অনেকটা আলাদা। তো যখনই কি হয় যে দুটো চরিত্র আমরা একটু আলাদা হয়ে যায় না, তখন মনে হয় আর একটু ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ নতুন অনেক কিছু করার থাকে। তো তৃষার সাথেও সেটাই হয়েছে যে আমি নতুন অনেক কিছু শিখেছি, নতুন অনেক কিছু করতে পেরেছি, এবং পুরো টিম আমাকে যেভাবে সাপোর্ট করেছে, এবং আমাদের ডিরেক্টর অবভিয়াসলি অভ্রদা, মানে এই সিরিজটারই আগে আমরা একটা ওয়ার্কশপও করেছি। তো সেই ওয়ার্কশপে তৃষার ক্যারেক্টারটা কিভাবে বিল্ড করা হয়েছে, মানে কিভাবে তৃষা ভীষণ ম্যাচিওর একটা মেয়ে, এবং সে বেসিক্যালি জলপাইগুড়ির একটা মেয়ে যে কলকাতায় এসছে তার অনেক স্বপ্ন নিয়ে, এবং সে ওয়েডিং প্ল্যানার একজন, মানে সেটা সে কলকাতায় স্ট্রাগল করেই এই মানে এই প্রফেশনটা সে বেছে নিয়েছে। সে একজন ওয়েডিং প্ল্যানার, এবং তার সাথে সাথে সে কিন্তু একজন ডান্স কোরিওগ্রাফারও। তো তার এইগুলো তো আছে, তার একটা মানে প্রফেশনাল লাইফে স্ট্রাগল আছে এবং পার্সোনাল লাইফে স্ট্রাগল আছে। মানে সে এখানে এসে একটা অবভিয়াসলি একটা ছেলেকে তার ভালো লাগে, সে একটা রিলেশনশিপে যায়, তার সাথে লিভ ইন করে, এবং কিছু ঘটনার জন্য সেই সম্পর্কটা ওয়ার্ক করে না, এবং তারপর থেকেই শুরু হয় তৃষার আসল জার্নি ফ্ল্যাটমেট খোঁজার। এবং তারপরেই দেখা হয় ইন্টারভিউতে রম্যর সাথে। এবং এবার সবটা তো আমি বলবো না, তার জন্য ডেফিনেটলি ফ্ল্যাটমেট দেখতে হবে আড্ডা টাইমসে। তো আস্তে আস্তে এবার রম্যর সাথে সে কি, মানে তার জার্নিটা এক্স্যাক্টলি কি, তো সেটাই জানার জন্য দেখতে হবে ফ্ল্যাটমেট। একদমই ঐশ্বর্যের কথার সূত্র ধরে বলি যে এখানে দুটো স্ট্রাগলই দেখা গেছে, একটা হচ্ছে প্রফেশনাল লাইফের আর একটা হচ্ছে পার্সোনাল লাইফে। তো রম্যর ক্ষেত্রে একটা আমরা প্রফেশনালি একটা স্ট্রাগল দেখতে পাচ্ছি, যেটা ভীষণ একটা নতুন কনসেপ্ট, মানে স্ট্যান্ড আপ কমেডিয়ান, এবং সেটা কলকাতায়, সেটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। তো তুমি এই ক্যারেক্টারটা বিল্ড আপ করার জন্য কি কোনো রকম মানে নিজেকে গ্রুম করেছিলে, নাকি তোমার অন্যরকমভাবে মানে কাউকে সামনে রেখে ইন্সপায়ার্ড হয়েছিল, এরকম কিছু রয়েছে? না, মানে স্ক্রিপ্টের একটা সুবিধে, এটা খুবই সুবিধে স্ক্রিপ্টের, যে অভ্রদা এমনভাবে জিনিসটা তৈরি করেছিল যে ওরকম একজন কাউকে বা একটা কোনো স্টাইল অফ স্ট্যান্ড আপ কমেডিকে ফলো করে এগোতে হবে সেরকম না। কিন্তু স্ট্যান্ড আপ কমেডির আমার কোনো অভিজ্ঞতা নেই, এবং ইউ আর ভেরি রাইট ইন সেইং যে কলকাতায় কিন্তু স্ট্যান্ড আপ কমেডির একদম নতুন একটা পরিবেশ তৈরি হয়েছে। আড্ডা টাইমসের ফ্ল্যাটমেট অ্যাকচুয়ালি কলকাতায় প্রথম একটা ওয়েব সিরিজ, যেটা মেইন স্ট্রিম একটা ওয়েব সিরিজ হয়েও স্ট্যান্ড আপ কমেডি এবং স্ট্যান্ড আপ কমেডির যে পরিবেশটা একটু একটু করে কলকাতা এখন তৈরি হচ্ছে, সেইটাকে কেন্দ্র করে একটা গল্প, মানে গল্পের খুব ইম্পর্ট্যান্ট আর্ক হচ্ছে এই স্ট্যান্ড আপ কমেডির পুরো জার্নিটা। ব্যাপারটা কি?
এই যে আমফানে এত এত টাকা কোথায় গেল? কর্মী বললেন, কেন স্যার স্পিড পোস্ট করে দিয়েছি। আর স্ট্যান্ড আপ কমিক হিসেবে অভিনয় করতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা সেটা হলো আই গট টু ওয়ার্ক উইথ লট অফ ইন্টারেস্টিং স্ট্যান্ড আপ কমেডিয়ান্স ইন কলকাতা। মানে ওরা কিন্তু ইভেনচুয়ালি ইন হিস্ট্রি দে উইল বি রিমেম্বার্ড অ্যাজ দ্য ফার্স্ট জেনারেশন অফ স্ট্যান্ড আপ কমিক্স ইন কলকাতা। স্বর্ণাভ, অনিরুদ্ধ, শিলাদিত্য, নির্মাল্য, আরও কয়েকজন ছিলেন, আমার নাম মনে নেই। তো তাদের সঙ্গে আমি রেগুলারলি একটা যোগাযোগের জায়গা আমার হয়েছিল এইটা করতে গিয়ে, এবং তাদের দেখে আমি অনেকটা শিখেছি। এবং এই রম্য ক্যারেক্টার, মানে রম্যদীপ ঘরুই তার ক্যারেক্টারটার যে জার্নি দেখানো হয়েছে আর কি, সেটা আমি বেশি রিভিল করছি না এখন, কিন্তু সেখানে যেটা দেখা যায় সেও একটা অন্য শহর থেকে কলকাতায় এসে জুড়ে বসা ছেলে, এবং তারও কিন্তু সেও বিগিনার। এবং আমাদের সিরিজটা এত সুন্দরভাবে এগোয় যে একদিকে যেমন তৃষার সঙ্গে রম্য ফ্ল্যাটমেট হবার পরে কি হয় না হয় সেটা যেমন একদিকে চলছে, অন্যদিকে তৃষার পার্সোনাল জার্নি, রম্যর পার্সোনাল জার্নি, সেখানে তার কলকাতার স্ট্যান্ড আপ কমেডির যে পরিবেশটা, তার সাথে রোজকার দিনের লড়াই, টক্কর, নতুন কাজ শেখা, নিজেকে গ্রুম করা। তো দ্য গ্রুমিং ওয়াজ পার্ট অফ দ্য স্ক্রিপ্ট। আই জাস্ট ফলোড দ্য স্ক্রিপ্ট আর কি, আলাদা করে আমাকে এই করতে হয় না। অল গোজ টু অভ্রতা, হি ওয়াজ আ ওয়ান্ডারফুল গাইড। একদমই, যেহেতু তুমি বললে যে গ্রুমিং সেশনটা এইভাবেই তোমার মানে হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু এখানে আরেকটা পার্ট ছিল যে মেদিনীপুর থেকে আসা একটি ছেলে, সে কত তাড়াতাড়ি মানে কনভিন্স হয়ে গেল একজন ফিমেলের সাথে ফ্ল্যাটটা শেয়ার করতে, এটা কি আদৌ হয়? মেদিনীপুর তো ইস্যু নয়, মানে এটা আমাদের একটা মুশকিল আর কি। এবং এটা আস্তে আস্তে আমাকে, তুমি যদি খেয়াল করে দেখো, তুমি নিজেই এন্টারটেনমেন্ট মিডিয়ায় আছো, এন্টারটেনমেন্ট মিডিয়া শুধু কলকাতা শহর নয়, ভারতবর্ষের সবকটা শহরে কিন্তু ইজ রান বাই পিপল হু কাম ফ্রম স্মল টাউনস মোস্টলি। মানে এমন নয় যে বড় শহরের লোকে কাজ করে না, তা নয়, কিন্তু তুমি কলকাতা বলো, তুমি যে কোনো এন্টারটেনমেন্ট, ফিল্ম ইন্ডাস্ট্রি ইত্যাদি প্রভৃতি তুমি যদি দেখো, ইটস আ হিউজ অ্যামাউন্ট অফ পিপল হু অ্যাকচুয়ালি কাম ফ্রম স্মল টাউনস। তো যথারীতি, এবং আমি নিজে, আমার শুরু, আমি আসানসোলের ছেলে, আমি খুব কম বয়সে এসেছিলাম কলকাতায়, এখন আমি কলকাতাতেও থাকি না, কিন্তু ওই শহর বদলে চলে আসাটায় আই থিঙ্ক দিজ র্যাডিক্যাল ডিসিশনস আর ইজিয়ার ফর মফস্বলের লোকজন। মফস্বলের লোকজন কিন্তু আসলে অনেক তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে থাকে। আর মানে আমরা এই ভাবনাটায় বাস করি যে মেদিনীপুর তো ও কি এরকমটা করবে, কিন্তু তা নয়। বরঞ্চ বলতে আমি মেদিনীপুর বেশি ইন্টারেস্টেড আর কি, কারণ অবশ্যই বাইরে থেকে একজন যে আসে, সে তো এখানকার যা কিছু একটা নতুন শহর তাকে অফার করতে পারে সেটা সে সিপ ইন করবেই। এবং এই ছেলেটি, রম্যদীপ ঘরুই যে ছেলেটি আর কি, সে অত্যন্ত শিক্ষিত একটি ছেলে, সে ফ্লুয়েন্টলি একটা দুটো ভাষায় কথা বলতে পারে, তার একটা পড়াশোনার জায়গা আছে, সে নিজে লিখতে পারে। তো যথারীতি তার মাথার মধ্যে, এবং আজকে দাঁড়িয়ে এখন যে একটা গ্লোবালাইজেশন যেভাবে ঢুকে গেছে, সেভাবে এখন ওরকম হিকাপ নিয়ে, অন্তত আমাদের জেনারেশনের লোকজন ওই হিকাপ নিয়ে চলে না। হ্যাঁ, এমন অনেক কিছুই হয়, বড় শহরে গিয়ে কিছু লাইফস্টাইল আমাদের মধ্যে চলে আসে যেগুলো হয়তো আগের ছোট শহরে ছিল না, বাট দ্যাটস নট আ হিউজ লিপ আর কি, সেটা খুব স্বাভাবিকভাবেই হয়। আর তৃষার মতো রুমমেট পেলে হয়ই না কেন? এটা মেয়ে, যেটা তুমি বললে যে সেটাই আমি বলছিলাম যে মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মানে কোথাও একটা যদি গ্রো আপ করার জায়গা থাকে, তাহলে সেখানটা কেন সে যাবে না, সেটা ফ্ল্যাটমেট ফিমেল হোক আর মেল হোক, সেটা বন্ডিং। কিন্তু আমি ঐশ্বর্য তোমার কাছে এটা আসবো, তোমার পার্সোনালি কি মনে হয় যে একজন মেল ফ্ল্যাটমেট হোক বা বন্ধুর ক্ষেত্রেও যদি বলি, ফ্ল্যাটমেট মানে তো সে কোথাও একটা বন্ধুই, তার সাথে তুমি অনেকটা টাইম স্পেন্ড করছো, তো মেয়েদের সাথে কি মেয়েদের বন্ডিংটা বেশি ভালো হয় না ছেলেদের সাথে মেয়েদের বন্ডিংটা বেশি ভালো হয়? এটা তোমার পার্সোনালি কি মনে হয়? লেভেলিশ কিন্তু না, দেখো, পার্সোনালি যেটা মনে হয় যে এটা তো ভ্যারি করে, মানে মানে আমাকে যদি বলো, আমার কিন্তু মানে আমার প্রচুর মেয়ে বন্ধু আছে, আমার প্রচুর ছেলে বন্ধু আছে, এবং আমার মানে আমি দুজনের সাথে ইকুয়ালি কমফোর্টেবল, মানে আমার কোনো প্রবলেম হবে না। মানে তারা যদি আমার ভালো বন্ধু হয়, বন্ধু যদি নাও হয়, মানে আমাকে যদি পরিস্থিতির জন্য থাকতে হয়, তো আমি তো মানে গুছিয়ে নিতে পারবো, হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। একদম। আর আরেকটা যেটা প্রশ্ন করবো যে যেহেতু এখানে তোমার যে প্রফেশনটা দেখানো হয়েছে, সেটা কিন্তু খুব একটা চট করে মেয়েরা মানে এতটা ভরসা করে এগিয়ে যায় না, তো সেখানে তৃষার চরিত্রটা যে একটা এতটা স্ট্রাগল করে এগিয়ে যাওয়া, সেই ক্যারেক্টারটা তার মাথায় তখন কি চলেছে যে এইভাবে তার প্রফেশনটা বেছে নেবে সে, যদিও সে জলপাইগুড়ি থেকে এসছে। এটা মানে যেটা শ্রমণদা বললো যে এইটা মানে আমাদের একটা চলে এসছে যে এটা ভাবতে পারবে না বা হয় না, এটা অ্যাকচুয়ালি নয় কনসেপ্টটা। মানে আজকে আমি যদি মানে ভাবি যে আমি এই প্রফেশনে যেতে চাই বা আমার একটা কাজ ভালো লাগে, মানে ধরো তৃষা আজকে ওয়েডিং প্ল্যানার হয়েছে, এবার তৃষা একজন অ্যাক্টরও হতে পারতো, মানে সেটা যেখান থেকেই আসুক না কেন।
তো আমার মনে হয় এটা একটা কোনো ইস্যু হতে পারে না যে এখান থেকে এসেছি বলে এই স্বপ্নটা দেখবো না, মানে স্বপ্ন দেখা তো শেষ হয় না, আর স্বপ্ন দেখা বারণও না। সুতরাং যদি স্বপ্নটা দেখে সেটাকে অ্যাচিভ করতে পারে তো সেটার থেকে ভালো আমার মনে হয় না আর কিছু আছে। এবং তৃষা সেটা করেছে, মানে সেটাই তার স্ট্রাগল বলতে পারো। এবং দিস ইজ সেন্স অফ ওয়ান্ডার, মানে যেটা আমাদের সিরিজেও খুব আন্ডারলাইন করে বলা হয়নি, কারণ এগুলো সুন্দর জিনিস আন্ডারলাইন করে বলা হয়নি, কিন্তু এগুলো দেখা যায় আর কি, যে যখনই ছোট শহর থেকে কেউ আসে এমন অনেক নতুন অভিজ্ঞতা কিন্তু তার হতে শুরু করে, যেটাতে সে হ্যাবিচুয়েটেড নয়, কিন্তু সেটা তাকে আর কি মানুষ হিসেবে বদলাতে শুরু করে উইথ টাইম। এবং সেটা এই ওয়েব সিরিজেও কিন্তু তৃষার ক্ষেত্রে দেখা গেছেই। সত্যি বলতে কি, তৃষা ক্যারেক্টারটা কিন্তু রম্য থেকে শহরটাকে আরও বেশি ভালো করে চেনে। রম্য হয়তো একটু নতুন অন্যরকমভাবে চেনে এবং আরও অন্যরকমভাবে চিনছে, এবং সেই জিনিসটাও খুব সুন্দর করে ধরা আছে, যেটা যে কোনো ছোটো শহর থেকে বড় শহরে এলে যে কোনো প্রফেশনে, নট নেসেসারিলি যে ওয়েডিং প্ল্যানিং বা স্ট্যান্ড আপ কমেডি বা অ্যাক্টার এরকম নয়, যে কোনো চাকরি করতেও একজন যদি আসে, তার জীবনে এমন অনেকগুলো অভ্যেস, অনেক অন্য ধরনের আড্ডা, অনেক অন্য ধরনের অ্যাসোসিয়েশন হতে শুরু করে, যেটা হয়তো ছোট শহরে হতো না। এবং সেইটা কিন্তু একটু একটু করে সেই মানুষটাকেও বদলাতে থাকে। এটা আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা সবসময় দেখি, এবং সেটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সিরিজে খুব সুন্দর করে এসেছে। এবং যেহেতু বদলের কথা বললে, তাহলে আমি তোমার মানে একদম পার্সোনালি শ্রমণের কথা আসি। লুকটা কিন্তু অনেকটাই বদলে গিয়েছে শ্রমণের, যেটা আমরা রম্য হিসাবে দেখেছি সেটা কিন্তু এখন অনেকটাই বদল। এই বদলের কারণটা কি? দাড়ি কামাইনি কদিন তাই, ভেরি সিম্পল। তাই হয়ে গেছে, তখন শেভ করেছিলাম, তাই হয়নি। মানে এরকমই রম্য কিন্তু এরকম খুব মানে স্পষ্ট হয়, একদম স্পষ্ট কথা। হ্যাঁ, মানে এটা ঐশ্বর্যর এত দ্বারা এটাই বলতে চাইলো যে শ্রমণদা তো অভিনয় করতে পারে না, যা চরিত্র পায় ওই নিজের মতো করে কথা বলে বার করে। শুরু হয়ে গেল, এটাই হয়েছে কিন্তু আমার সাথে। শুটিং করতে গিয়ে কিন্তু এটাই হয়েছে আমার সাথে দিনের পর দিন। এবং মানে এখানে তো শুধু দেখতে পাচ্ছ যে মানে শ্রমণদা, এটা আর কি পুরো টিম আমার সাথে করেছে, পুরো ডিরেক্টরিয়াল টিম এবং ডিরেক্টর, মানে ডিরেক্টর যে প্রত্যেকটা কথায় আমার পেছনে লেগেছে। কিন্তু হ্যাঁ, মানে ভীষণ মজা করে কাজটা হয়েছে। এবং সেটা না, মানে অভ্রতা, ধরো আমি কিছু ভালো করলাম, অভ্রতা কিন্তু এটা হচ্ছে সঙ্গে সঙ্গে বলে ঐশ্বর্য খুব ভালো হয়েছে, এটা শুনতে খুব ভালো লাগে, তখন বলিনি। তখন ওই জন্যই তো শটের শেষে আর কি মানে মনিটর দেখতে চাওয়া, বা কোয়াক্টারের অসুবিধে হলো কিনা আগে ভালো হলো, হ্যাঁ তাহলে আমি অ্যাকচুয়ালি এই পয়েন্টটাতেই আসছিলাম। এই ফ্ল্যাটমেট ওয়েব সিরিজটাই না অনেক রকম আমরা দেখতে পাচ্ছি, যেরকম হচ্ছে কি একটা বর্তমান প্রজন্মকে টানা সব রকম একটা মিক্সার রয়েছে এই ওয়েব সিরিজটায়। তো এই ওয়েব সিরিজটা করার সময় তোমরা কতটা মানে কমেডি যেখানে রয়েছে, রম-কম আমরা একটা দেখতে পাচ্ছি, কোথাও একটা কিন্তু সিরিয়াস মেসেজও যাচ্ছে কোথাও, তো সবটা মিলিয়ে আমি বলছি বিহাইন্ড দ্য সিন যদি কিছু জানতে পারি আমরা, আমাদের দর্শকদের সাথে যদি শেয়ার করো। বিহাইন্ড দ্য সিন না, এই ইউথের ব্যাপারে আমি একটা কথা বলতে পারি, যেটা মানে আমার ফ্ল্যাটমেট করার এটা কারণও একটা, কারণ আমি যখন স্ক্রিপ্টটা পড়েছিলাম তারপর অভ্রতার সঙ্গে কথা হয় এবং কাজ করা শুরু হয়, সেটা হলো যে আমরা না আমাদের এটা মানে কারুর দোষ না, নট পয়েন্টিং ফিঙ্গার্স, কিন্তু এখনও আমরা একটা শিকলের মধ্যে বাস করি, যে এটা বলিউডের দান আর কি, যে ইউথ দেখাতে গেলে একটা আননেসেসারি অ্যামাউন্ট অফ স্যানিটাইজেশন হয়। মানে আমরা 90s এবং 2000 মানে একদম 2000 শুরুর দিকে আমরা কলেজ লাইফ বলতে যে সিনেমাগুলো দেখতাম, কলেজ লাইফ তো ওরম হয় না কলেজে, কোনো কলেজে হয় না ওরকম। এটা হচ্ছে প্রথম কথা। এবং সেকেন্ডলি এটার মধ্যে একটা ধরনের একটা শ্রেণী সংকীর্ণতা ছিল, যে মানে ইউথ দেখাতে গেলেই বড়লোকের ছেলেমেয়ে দেখাতে, এটা একটা বিজনেস পলিসি, এটা একটা এস্থেটিক সমস্যা। এবং ফ্ল্যাটমেটে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে যে কোনো বাড়াবাড়ি বলে নয়, খুব স্বাভাবিকত্বর জায়গা আছে। যেমন রম্য এবং তৃষা সিরিজ দেখলে বোঝা যাবে দুজনের সেন্সিবিলিটি অনেক ক্ষেত্রেই এক, কিন্তু দুজন কিন্তু এক জার্নি থেকে আসে না। এবং যে সময় রম্য আর তৃষার দেখা হয়, দুজনের ফিনান্সিয়াল সিচুয়েশনও এক নয়। এবং এই একটা বাড়ি যেখানে দুজন দুটো আলাদা সেট আপে আছে, কিছু সেট আপ এক, তাদের রান্নাঘরটা এক, তাদের বারান্দাটা এক, ইত্যাদি প্রভৃতি, সেখানেও কিন্তু তাদের জীবনযাপনের যে পার্থক্যগুলো, একজন কাজের লোক রাখে, আরেকজন হয়তো রাখতে পারে না, ইত্যাদি প্রভৃতি, এই ধরনের বিষয়গুলো, এইগুলো খুব সুন্দরভাবে এসছে। মানে ইউথ দেখাতে গিয়ে আমরা যেটা করি, আসলে ইউথের যে ক্রাইসিস সেখানে যাই না, কারণ সেই ক্রাইসিসের মধ্যে অনেক ক্রাইসিস আছে যেটা দেখতে খারাপ,
সেই জন্য সিনেমায় তার জায়গা নেই। তো সেইটা কিন্তু ফ্ল্যাটমেটে ভীষণভাবে আর কি ফ্ল্যাটমেটে মেনটেন্ড হয়েছে। অতিরিক্ত স্যানিটাইজেশন বা জোর করে ঝাঁচকচকে করার কোনো চেষ্টা নেই, উইচ আই পার্সোনালি লাইক দ্যাট আর কি, আমার খুব ভালো লেগেছে। আর যে পয়েন্টটাতে আমি ছিলাম এবং খুব সুন্দরভাবে মানে বললো যে এত সুন্দর একটা ফ্ল্যাটমেটের কনসেপ্ট এবং সেটা যে অতিরিক্ত অতিরঞ্জকতাটা নেই সেটা খুব সুন্দরভাবে বেরোলো। কিন্তু আমি যেটা জানতে চাইবো ঐশ্বর্য তোমার থেকে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ওয়েব সিরিজের মধ্যেই একটা মানে আমরা দেখতে পাচ্ছি কিছু না কিছু মেসেজ যাচ্ছে। তো তোমার মনে হয় ফ্ল্যাটমেট দিয়ে দর্শকদের কাছে কি মেসেজ যাবে? প্রথমেই আমি যেটা বলবো যে ফ্ল্যাটমেট থেকে স্ট্রাগলের একটা, এই যে মানে আমাদের যে ইয়াং জেনারেশনের একটা স্ট্রাগল আছে, যেটা ধরো অনেক সময় আমাদের এরকমও হয় যে আমাদের বাড়িতে যতই সমস্যা থাকুক না কেন, আমরা বাইরের জগৎকে দেখে আমরা খুব খুশি আছি। মানে আমাদের কোথাও না কোথাও একটা মেনটেন করতে হয় যে হ্যাঁ মানে ধরো মানে এই যে কাজের লোক রাখতে হবে, বা ধরো আমাকে উবের বা কোনো গাড়ি করেই যেতে হবে, আমার যতই অবস্থা খারাপ থাকুক, কিন্তু এই যে স্ট্রাগল, এই স্ট্রাগলটা কিন্তু আছে। এই স্ট্রাগলটা আমার মনে হয় যে সবাই ভীষণ রিলেট করতে পারবে। এবং অবশ্যই রম্য যেটা বললো যে স্ট্যান্ড আপ কমেডিয়ান, এই ব্যাপারটাও কিন্তু খুব নতুন। এবং আমার মনে হয় এই মেসেজটাও যাবে যে এইটা কিন্তু কলকাতায় মানে সেভাবেও আর কি মানে আছে, কিন্তু অতটা হাইপ নয় ব্যাপারটা। তো সেখান থেকে আমার মনে হয় যে এটাও একটুখানি দর্শকের নজরে পড়বে যে হ্যাঁ এটাকেও একটু কি বলবো প্রেফারেন্স দেওয়া উচিত। এবং শুধু তাই না, মানে দেখো আমি সবটা তখন বলতে পারবো না, ফ্ল্যাটমেট দেখলে এটা মানে বোঝা যাবে যে হাসি, মজা, আনন্দ, দুঃখ সবকিছুর মধ্যেই একটা সিরিয়াস মেসেজও কিন্তু যাবে, যেটা এই মুহূর্তে আমি বলতে চাই না, সেটা ফ্ল্যাটমেট দেখলে বুঝতে পারবে। মানে সেটা কিন্তু বেশ সিরিয়াস মেসেজ আর কি, সেটাও কিন্তু যাবে একদম। আমরা সূত্রের থেকে একটা খবর জানতে পেরেছি, সেটা হচ্ছে তোমার একটা মনোলগের সিন রয়েছে, সেটা তুমি যখন পোর্ট্রে করেছো মানে একটা অন্যরকম মানে শ্রমণ কোথায় একটা অন্যরকম রম্যকে প্রতিষ্ঠিত করেছে। এটা আমি একটু বলতে চাই শ্রমণের আগে, এটা হচ্ছে আমার মানে ওয়ান অফ দি ফেভারিট সিন আর কি, ঠিক আছে ফ্ল্যাটমেটের। 100% জেনুইন মেডিসিন পেয়ে যান গ্রামে বা শহরে সঠিক সময়ের মধ্যে 18% ডিসকাউন্টের সঙ্গে। ডাউনলোড ট্যাবলেট ফার্মেসি, কল করুন 9089085252 নম্বরে। তো ডাবিং এর সময় আমি দেখেছি, আর শ্রমণদা তো জাস্ট ফাটিয়ে দিয়েছে, কিছু বলার নেই। ইনফ্যাক্ট মানে শ্রমণদা খুবই ভালো পারফর্ম করেছে এবং লেখাটাও খুব ভালো, লেখাটা অনিরুদ্ধর লেখা লিখেছে। তো সবটা মিলিয়ে আর কি ক্যামেরার কাজে আমি মানে এটা অতিরিক্ত বিনয় কিছু করছি না, কিন্তু মানে ফিল্ম মিডিয়ামে বা যে কোনো ক্যামেরার সামনে কাজে দাঁড়িয়ে হ্যাঁ অভিনেতার নিজের এটা চেষ্টা থাকে অবশ্যই, কিন্তু সেটা খুব একটা জরুরি নয়। মানে পুরো ব্যাপারটাই কিন্তু দাঁড়িয়ে থাকে, মানে ওই সিনটা যারা দেখেছে এখন অবধি তো শুধুমাত্র আমরাই দেখেছি আর কি, আশা করি মানুষেরও ভালো লাগবে। তো সেটার সম্পূর্ণ দায়টাই কিন্তু বর্তায় অনিরুদ্ধ যে সিনটা লিখেছে, অভ্রদার ডিরেকশন এবং মিন্ময়দার ওপরে যিনি ছবিটা তুলেছে। মানে ফিল্মের অভিনেতা এমন কিছুই করে না, সে যদি তাকে যেভাবে গাইড করা হচ্ছে সেটা যদি সে ফলো করতে পারে তাহলেই ভালো হয়। না তবে ওই মনোলগের কথা উঠলোই যখন, কেন কিভাবে তো যাচ্ছি না, কারণ সেটা সিরিজের অংশ এবং ইত্যাদি প্রভৃতি, কিন্তু ওটা হয়তো কোথাও একটা মানে অনিরুদ্ধ লেখাটা কোথাও একটা শুধুমাত্র একজন স্ট্যান্ড আপ কমিক বলে নয়, যে কোনো মানুষই মানে সামবডি হু ইজ অন দ্য ডাউন সাইড অফ অ্যাডভান্টেজ রিলাইং পিওরলি অন কারেজ, যার অন্য কোনো সুবিধের জায়গা নেই কিন্তু নিজের ওপর একটা বিশ্বাস আছে, প্রত্যয় আছে, সেখান থেকে সে একটা জায়গা করার চেষ্টা করছে, তার স্ট্রাগলের কথা বলে। সেটা কিন্তু মানে জীবিকা নির্বিশেষে, শুধুমাত্র একজন অ্যাক্টর বা এরকম নয়। আর স্ট্যান্ড আপ কমেডির যে পরিবেশটা কলকাতায় তৈরি হয়েছে সেটাও তো খুব ঠক্কর খাচ্ছে। মানে এই যে জোকস বলা থেকে সরে গিয়ে অ্যাকচুয়ালি এক সিরিয়াস কন্টেন্ট স্ট্যান্ড আপ কমেডির, এটা একটা ট্রানজিশন। এবং যারা প্র্যাকটিসিং স্ট্যান্ড আপ কমেডিয়ান তারা কিন্তু প্রতিদিন এই লড়াইটার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা নতুন কিছু একটা করছে, তার 50% হয়তো অ্যাকসেপ্টেড হচ্ছে, 50% এখনো অ্যাকসেপ্টেড হচ্ছে না। তো এই যে একটা নতুন চেতনা তৈরি করা, একটা নতুন সেন্সিবিলিটি তৈরি করা, তার লড়াইটাও আমার মনে হয় কোনো না কোনোভাবে হয়তো মনোলগটাতে এসছে আর কি। একটু আগে ঐশ্বর্যর আমরা জানতে পারলাম যে তোমার সিনটাই হচ্ছে ফেভারিট সিন ওর এই ওয়েব। ও তো এখন বলবি, পাশে বসে আছি আমি, তো কি বলবো। না একদমই না, প্রথমেই বলে দিলাম এটাই হয় আমার সাথে, এটাই হয়ে এসছে আমার সাথে। যাই হোক, কিন্তু হ্যাঁ মানে আমার বেশ কয়েকটা সিন ফেভারিট, তার মধ্যে এটা সত্যি বলছি
এখন ঐশ্বর্য মনে করছে যে শুধু এটা বললে আর কার কার খারাপ লাগতে পারে। তাহলে একটু শুনি তোমার কাছে কোন কোন সিন না 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 একদমই এরকম ভাবে তুমি যদি পুরো সিরিজটা মানে গল্প শুনেই শুনে নিতে না না, তাহলে তো এটার পরে আর কেউ দেখবে না, দেখা হয়ে গেছে, সিরিজ জেনে গেছি ব্যাপারটা। খুব ভালো এটা এটা তো। আমরা হতে দেবো না। একদমই নতুন প্রজন্মের গল্প দেখার জন্য সকলে বসে রয়েছে, মানে তাহলে ফ্ল্যাট দেখুক, তাহলে দেখুক, আমরা বলবো না, তাহলে দেখুক সবাই। কিন্তু শ্রমণ তোমার থেকে জানবো যে তোমার ফেভারিট সিন মানে কোনটা এই ওয়েব সিরিজে? আমার অ্যাকচুয়ালি ওরকম ভাবে একটা, যেহেতু নিজের কাজ না, নিজেদের কাজের ক্ষেত্রে ওরকম ফেভারিট পিক করা খুব নয়, তবে আমার কিছু অংশের কথা বলতে পারি। মানে কি হয়, ডায়লগ এবং অ্যাকশন ইভেন্ট ইত্যাদি প্রভৃতি তো থাকেই, কিন্তু দুটো জিনিস বলতে পারি। একটা হচ্ছে ওদের যে ফ্ল্যাটের মধ্যেকার যে জীবন, যেখানে খুব মান্ডেন জিনিসপত্র, মানে সকালে দাঁত ব্রাশ করা থেকে শুরু করে যে যার নিজের মতো কাজের জন্য রেডি হওয়া, রান্না বান্না করা, তো এই সাইলেন্ট জায়গাগুলো আমার মনে হয় খুব সুন্দর এবং সেগুলোর সাথে মানুষ খুব রিলেট করতে পারবে। আর একটা জায়গা আছে, নট টু গিভ স্পয়লার্স, কিন্তু একটা জায়গা আছে যেখানে রম্যদীপ চরিত্রটার সঙ্গে আরও কিছু তার থেকে অনেক বেশি দড়ো এবং অনেক বেশি এবল স্ট্যান্ড আপ কমেডিয়ানের দেখা হয়, এবং সেখানে কিন্তু তার একটা উত্তরণ ঘটে, তাদের সঙ্গে দেখা হয়, এবং আমার মনে হয় এইগুলো খুব ইম্পর্ট্যান্ট আর কি। And that is also a wonderful showcasing of those brilliant comics who have collaborated with us in this series. তো ওরকমভাবে যদি বলতে হয় তাহলে ফেভারিট জায়গা ওরকম। इज़हार जो करते करते रुक गए हम कहाँ। ঠিক, আমরা একদম আড্ডার একটু শেষের দিকে চলেছি, কিন্তু একটা ছোট্ট গেম খেলবো তোমাদের সাথে, র্যাপিড ফায়ার গেম। বাবা, ভয়ঙ্কর game। একদম ভয়ঙ্কর। ছোট ছোট ব্যাপার নেই, ঠিক আছে? তো একসাথে আমি জিজ্ঞেস করবো, তোমরা দুজনে, তোমাদের দুজনে কি মানে মাথায় আসছে ফার্স্ট, আচ্ছা। সে অ্যান্সারটা করো, ঠিক আছে? ওকে, ওকে, চলো। প্রশ্নটা কি বাবা, আমার তো ভয় লাগছে। কিরকম? চলো চলো। চলো। ওরা ছুরি এরকম। ওকে, লিভ ইন না রিলেশনশিপ? রিলেশনশিপ। লিভ ইন। ওকে, মুভি নাইট না লং ড্রাইভ? মুভি নাইট। লং ড্রাইভ, লং ড্রাইভ। আমরা মানে পুরো ব্যাং অপোজিট দুজনে। আমি সেটাই দেখছি। ওকে, যদি একটা না হতে তাহলে ঐশ্বর্য কি হতে, আর শ্রমণ কি হতে? আমি তো সিঙ্গার। আমার তো একটা কোটি আছে, নায়িকা না হলে গায়িকা। না, আমি জানি না, কারণ আমি কোন খারাপ প্যাশন? না, অ্যাক্টিংই শ্রমণদার প্যাশন। প্যাশন ঠিক না, আর কিছু না। আমি খুব ছোটবেলায় স্কুলে যখন, হাই স্কুল যখন পাস করছি, সেই সময় একটা বছর খানেকে ভিমরি হয়েছিল মাথায় যে আমি আইন নিয়ে পড়াশোনা করবো। আই ফাউন্ড ল ভেরি ইন্টারেস্টিং, আই অলওয়েজ হ্যাভ, মানে আমি এখনও অফ টাইমে ল নিয়ে পড়াশোনা করি, আমার মজা লাগে। তো সেরকম একটা ভাবনা চিন্তা ছিল, কিন্তু ওটা বেশি দিন সার্ভাইভ করেনি। থিয়েটার করতাম, খেয়াল হয়েছিল, ভুলেও গেছিলাম আর কি, ভাবিনি অন্য কিছু। ওকে, রমকম না সাইকো থ্রিলার? রমকম? এ কি ফ্ল্যাটমেট রমকম? তুমি কি বলছো? মানে রমকম অমনি বলিস না, সামনে কেউ করলে দুটোই বলতে পারবো। দুটোই তোমার সেম হ্যাঁ। ওইটা মাথায় রেখে বলছো না, আমি বলছি পার্সোনালি, মানে তোমাদের চয়েস কোনটা? না না, এখন এইসব ফ্ল্যাটমেটের কথা বলছি না, এখন তো রমকম। কি যে বলছো না? এখন রমকম। একদম লাস্ট, সেটা হচ্ছে ফ্ল্যাটমেট না সোলমেট? ফ্ল্যাটমেট সোলমেটে খুব ঝামেলা, হ্যাঁ গো, খুব flatmate। ঝামেলা, অনেক ঝক্কি। Flatmate। ওই সোলমেট আর কি খুব খুব ঝামেলা, হ্যাঁ, ফ্ল্যাটমেটই ভালো। flatmate, একদম। ব্যাস, ডান। যা কিছু মিলেছে আমাদের। ফাইনালি ফ্ল্যাটমেটদের চিন্তাধারা মিলে গেছে। রাইট। হ্যাঁ। হ্যাঁ। ঠিক, তাহলে আমরা আড্ডার একদম শেষে চলে এসেছি। তো ফ্ল্যাটমেট নিয়ে একদম তোমরা তোমাদের দর্শকদের উদ্দেশ্যে, যেটার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে দর্শকরা, সেটা নিয়ে তোমরা কি বলবে? প্রথমে আমি শ্রবণের কাছে যাবো। আগামী 30শে জুলাই আড্ডা টাইমসে আসছে ফ্ল্যাটমেট, আড্ডা টাইমস অরিজিনাল প্রিমিয়াম কন্টেন্ট। আড্ডা টাইমসের নতুন ইনস্টাগ্রাম পেজ আড্ডা টাইমস অফিসিয়াল, সবাই ফলো করুন, আড্ডা টাইমস ডাউনলোড করুন, সাবস্ক্রাইব করুন, এবং আগামী 30শে জুলাই ফ্ল্যাটমেট আসছে, সবাই দেখবেন। আর দেখতে থাকুন সিটি সিনেমা। ফায়ার ডিপার্টমেন্টের কাজটা কি? মানে আগুন জ্বালানো না নেভানো, নাকি দুটোই? तो एक्टिंग ही कर, ये कॉमेडी तुझसे होगा नहीं।
ফ্ল্যাটমেট থেকে সোলমেট হওয়ার গল্প একদম নতুন আঙ্গিকে নিয়ে যিনি আসছেন তিনি হলেন পরিচালক অভ্র চক্রবর্তী। তিনি এই ওয়েব সিরিজ নিয়ে আসছেন আড্ডা টাইমসে, যেটা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে এবং সেটা মুক্তি পেতে চলেছে 30শে জুলাই। নতুন আঙ্গিকের এই গল্প বর্তমান প্রজন্মের কাছে একটা অন্যরকম মেসেজ নিয়ে যাবে। সেটা কি, সেটা জেনে নেব আজকে আমাদের সাথে থাকা পরিচালক অভ্র চক্রবর্তীর কাছ থেকেই। ওয়েলকাম টু সিটি সিনেমা অভ্রদা। অভ্রদা, প্রথমেই বলি যে এই যে একটা নতুন ওয়েব সিরিজ আসছে ফ্ল্যাটমেট, এই কনসেপ্টটা কি করে এলো তোমার? আমার জীবন থেকে এসছে, আমার দেখা জীবনটাই লিখেছি। আমার বন্ধু, আমার এই যে আমি প্রায় 18-19 বছর কলকাতায় থাকি, তাতে আমি প্রচুরবার, আমি 19 বছরে প্রায় 15-17 বার থাকার জায়গা পাল্টেছি। তো আমার প্রচুর রুমমেট হয়েছে। এই এত রুমমেটের এত গল্প আর এত বন্ধু হয়েছে, বিভিন্ন রকমের বন্ধু হয়েছে। তার মধ্যে কেউ কেউ লিভ ইন করেছে। এখন অব্দি আমি লিভ ইনটা পেয়েছি, বন্ধু লিভ ইন করেছে 2-3টে আমি এক্সাম্পল পেয়েছি, তার সঙ্গে সময় কাটিয়েছি। কিন্তু একটা ফ্যামিলিতে, মানে একটা বন্ধুর বাড়িতে আমি গেছিলাম যারা ফ্ল্যাটমেট হয়ে থাকে, আচ্ছা, যারা কাপল নয়। এই প্রথম আমি দেখলাম যে আমার চেনা সম্পর্কের বাইরে একটা নতুন সম্পর্ক দেখলাম, যারা ফ্ল্যাটমেট এবং দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, প্রেম করে না, তারা ফেসবুকে পরিচয় হয়ে একসঙ্গে ফ্ল্যাট শেয়ার করে থাকে, একসঙ্গে রান্না করে খায়। এটা আমার দারুণ লাগলো, মনে হচ্ছিল এরম হওয়া উচিত। শুধু তাই নয়, মানে খালি ফ্ল্যাটমেটই নয়, যতগুলো জায়গায় ইউনিভার্সিটিতে হস্টেল আছে সেখানে ছেলেদের মেয়েদের হস্টেল আলাদা আলাদা, কিন্তু এসআরএফটিআইতে, এফটিআইতে, এনএসডিতে, এমনকি জেএনইউতেও কিন্তু ছেলেরা মেয়েদের, মানে ছেলেদের হস্টেলে মেয়েরা আসতে পারে, মেয়েদের হস্টেলে যেতে পারে, চাইলে একসঙ্গে থাকতেও পারে। তো এইটা খুব দরকার। একটা ছেলে একটা মেয়ে খুব স্বাভাবিকভাবে একসঙ্গে থাকতে পারে, থেকে তারা কিভাবে সম্পর্কটাকে দেখবে তাদের উপর নির্ভর করবে, সেটা সমাজ ঠিক করবে না। এইটা হচ্ছে আমার মূল বক্তব্য, যে একটা ছেলে একটা মেয়ে চাইলে একসঙ্গে থাকতে পারে। তাদের সম্পর্কটা কি, তারা বন্ধু না তারা প্রেম করে, তারা কি বিয়ে করবে, তাদের কি মানে ফিজিক্যাল সম্পর্ক আছে, নাকি তারা খালি একটা আত্মিক সম্পর্ক আছে? এত প্রশ্ন কেন মানুষের? ঠিক আছে, এই প্রশ্নগুলোকে বন্ধ করার জন্য আগে এটাকে স্বাভাবিক করতে হবে। তো একটা ছেলে একটা মেয়ে কোনো প্রেম ছাড়াও স্বাভাবিকভাবে দুটো ছেলে যেরকম একসঙ্গে থাকতে পারে, দুটো মেয়ে যেরকম একসঙ্গে থাকতে পারে, একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে থাকতে পারে। আমি অনেক সোশ্যাল নর্মস এই সিরিজটাতে ভেঙে দিয়েছি। আমার মনে হয় সমাজটা পাল্টাচ্ছে, এই পাল্টানো সমাজের রিফ্লেকশন আমাদের গল্পে থাকা উচিত, তাই জন্যই ফ্ল্যাটমেট। ঠিক, যেটা তুমি বলে তোমার কথার সূত্র ধরেই বলি যে সোশ্যাল অনেক নর্মস তুমি ভেঙে দিয়েছো, সেটা আমরা দেখতে পেয়েছি। প্রথম সেটা হচ্ছে যে একজন ফিমেল ফেসবুকে পোস্ট দিয়ে মেল ফ্ল্যাটমেট চাইছে, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি তাদের যে আলাদা আলাদা জার্নি, কিন্তু তারা একসাথে থেকেও কোথাও কিন্তু তারা সোলমেট হয়ে ওঠেনি, যেটা পরবর্তীকালে চেঞ্জ হয়েছে অনেকভাবে। তো আমি যেটা তোমায় বলবো যে ফ্ল্যাটমেটে আমরা যে রম্য চরিত্রে শ্রবণকে দেখেছি এবং তোমার ঐশ্বরিয়াকে দেখেছি, তাদের দুজনের ভাবনাটা, মানে এই ক্যারেক্টারের জন্য তারা দুজনই কেন, তো আমাদের এরকম কেন মনে হলো? প্রচুর অডিশন করেছি, করে এদেরকে সবচেয়ে ভালো মনে হয়েছে। ঐশ্বর্যর একটা অদ্ভুত কম্বিনেশন আছে। ঐশ্বর্য খুব ইনোসেন্ট, প্রচণ্ড ইনোসেন্ট। এবার তৃষার যে চরিত্রটা, তৃষার বয়স, তৃষার চরিত্রটা, তার ব্যাকগ্রাউন্ড, সেটা ঐশ্বর্যের সাথে মিলছে অনেকটাই। আবার এটাও ঠিক যে মেয়েটা খানিকটা হলো প্রিভিলেজ ক্লাস থেকে বিলং করে, একটু বেশি রোজগার করেছে। আবার ছেলেটা খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে এবং ছেলেটা মেদিনীপুর থেকে এসছে। এবার এই মফস্বলের ছেলের স্ট্রাগলটা, মফস্বলের ছেলের সাইকিটা সবাই বুঝতে পারবে না। আমি অনেককে অডিশন করেছি, তো অভিনেতা মাত্রই অন্য চরিত্র হতে হবে, এই জন্যই অভিনেতা, সে যা সেটা নয়। কিন্তু আমি অনেক অডিশন করে দেখলাম যারা একদমই শহরে বড় হয়েছে, সে মফস্বলের ওই ছেলেটার চরিত্রটা বুঝতে পারছে না। এবার আমি এটা জানতাম না যে সমন মফস্বলে ছোটবেলায় বড় হয়েছে, এটা আমি জানতাম না। আমি ওর নাটক দেখেছি, আর অনেকদিন আগে একটা অন্য কাজের জন্য অডিশন করেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তারপরে সমনের আমি যখন পাচ্ছিলাম না চরিত্রটা, টিডি আমাকে সাজেস্ট করে ওর কথা। আমি এক কথায় বলি হ্যাঁ, একদম। কারণ এখানে দুটো কারণ আছে। একটা হচ্ছে সমন ভালো অভিনেতা, নাটক দেখেই মনে হয়েছিল কখন এর সাথে কাজ করব।
অডিশনও করেছিলাম, সেই কাজটা কোনোভাবে হয়নি। আর একটা কারণ হচ্ছে যেহেতু স্ট্যান্ড আপ কমেডি একটা এখানে পার্ট, যে স্টেজ করেছে অনেকটা সময়, যে লম্বা ডায়লগ বলতে অভ্যস্ত, এবং যে দুটো চরিত্র করতে হবে একসঙ্গে, মানে রম্য রিয়েল লাইফে আর রম্য আর্টিস্ট, এই দুটো চরিত্র কিন্তু আলাদা। তো থিয়েটার ব্যাকগ্রাউন্ড, যেহেতু স্ট্যান্ড আপ কমেডিও তো একটা প্ল্যাটফর্মে উঠে ডিরেক্ট কমিউনিকেশন মানুষের সঙ্গে, তো যে সমন একটা একক নাটক করেছে, একক নাটকে যে এতটা লম্বা কমিউনিকেট করা দর্শকের সাথে, এটা খুব কঠিন জিনিস। আমাদের দুজনেরই মনে হয়েছিল, এটা টিডিও আমাকে সাজেস্ট করেছিল যে এমন কাউকেই নেওয়া উচিত যে খুব ভালো ওরেটর। তো সমন এদিক থেকে খুব ভালো কাস্টিং বলে আমার মনে করি। আর ঐশ্বর্যের ক্ষেত্রে তুমি বলে যে ইনোসেন্সটা সবার আগে ম্যাচ করে গিয়েছে। ওর চরিত্রটা আমার মানে চরিত্রটার যেরকম চেহারা হওয়া উচিত ঐশ্বর্যের সঙ্গে মিলে গেছে। আর ঐশ্বর্য অডিশন করে তো বেশ ভালোই লাগলো, ওয়ার্কশপ করে আরও ভালো লাগলো, আর ওর অ্যাক্টিং করার এক্সপিরিয়েন্সও আছে। সব মিলিয়ে আর আমার কন্ট্রাস্ট দরকার ছিল, একটা কন্ট্রাস্ট দরকার ছিল। যে কন্ট্রাস্ট দুজনের মধ্যে আছে সেটা বোধহয় চেহারাতেও আছে। আমার একটা অদ্ভুত কন্ট্রাস্ট দরকার ছিল, যে যাতে সোকল রমকমের যে প্যাটার্ন, মানে আমরা রমকম বলতে কি বুঝি, আমি ধর টিনের কলেজ গিয়ে গল্প যদি বলি, মানে বলিউডের যে গল্প হয় যেটা প্যান ইন্ডিয়া যে তৈরি হয়, সেটা সেখানে কারোর কোনো দুঃখ কষ্ট নেই, মানে দুঃখ কষ্ট আছে থাকে, সেটা খুব প্লাস্টিক। আমার খুব রিয়েল, খুব র ইমোশন দরকার ছিল। সেই র ইমোশনটা বুঝতে গেলে তার ওই বোধটা থাকা দরকার। স্ক্রিপ্টটা তো মুখস্থ করে বলতে হয় না, স্ক্রিপ্টটা মানে আত্মস্থ করে বলতে হয়। তার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দরকার, অভিনয় করার অভ্যেস দরকার, শব্দকে বোঝার মতো স্কিল দরকার, পড়াশোনা দরকার। সবাই শব্দ চিনতে পারে না, সব একটার শব্দ চিনতে পারে না। সে শব্দটাকে মনে করে যে ডায়লগ বলাটাই তার কাজ। ডায়লগ বলা অভিনেতার কাজ নয়, অভিনেতার কাজ চরিত্রটাকে ডায়লগ, আমার লেখা ডায়লগ যদি নাও বলে আমি খুব খুশি হই। কারণ ও যদি ধরা যাক কোনো ডায়লগ স্কিপ করে গেল, বললো কিছু বললো না, খালি এক্সপ্রেশন দিল, তাতে আমি খুব খুশি হই। সমন এমন কিছু করেছে কোথাও কোথাও যেখানে স্ক্রিপ্টটা থেকে ছাড়িয়ে গেছে ড্রামাটা। এটা খুব ইম্পর্টেন্ট, যে এমন একটার আমার দরকার যে স্ক্রিপ্টটাকে এনহ্যান্স করতে পারে, স্ক্রিপ্টটাকে মুখস্থ করে বলার জন্য আমার একটা দরকার, সেটা আমি পেয়েছি। আমরা টিজার এবং ট্রেলার থেকে যা দেখতে পেয়েছি, সেখানে একটা জায়গায় রয়েছে যে যখন তৃষা বাড়িতে আসছে একটা ইভেন্ট থেকে, মানে একটা সিনের কথা বলছি, সেখানটায় তৃষা এসে দেখছে যে রিয়ার সাথে মানে তার বয়ফ্রেন্ডকে একসাথে শেয়ার করতে রুম। তো সেই জায়গাটায় সে মানে চমকে যায় এবং খুব একটা অদ্ভুতভাবে সিচুয়েশনে পড়ে যায়। তো সেই সিনটা তুমি যেহেতু বলে যে এটা একটা মানে প্র্যাকটিক্যাল থেকে তুমি নিয়ে এসছো, তো এই সিনটা কি তোমার মনে হচ্ছে যে এখনকার সাথে প্রচন্ডভাবে যায়, মানে বর্তমান প্রজন্মর সাথে এই ব্যাপারটা খুব যায়? ব্যাপার হচ্ছে যে এই গল্পে তৃষা শুভ 5 বছর একসঙ্গে আছে। এখন 5 বছর একসঙ্গে থাকার পর একটা সম্পর্ক খুব বোরিং লাগতেও পারে। অনেক ক্ষেত্রে আমরা কমিটমেন্টের জন্য সেটা এক্সপ্রেস করি না। তো এই ছেলেটি আমার মনে হয় অনেক অনেস্ট, যে ওকে বলেই দিল যে আমি বেশি দিন একা থাকতে পারি না। অনেকে চায়, পারে না, ও পেরেছে। আর মানে এখনকার দিন আমার মা কাকিমা মাসিমাদের জেনারেশনের প্রেম সম্পর্ক আর এখনকারের প্রেম সম্পর্ক কিন্তু একরকম নয়। এখন মানুষ যদি বোর হয়ে যায়, যেমন নতুন ফোন পাল্টে নেয়, টিভি কেনে, গাড়ি কেনে, ফ্ল্যাট পাল্টে নেয়, চাইলে বয়ফ্রেন্ডও পাল্টে নেয়। কারণ এখন ওইরকম মানে যে মোরালিটিটা আগে ছিল যে একটাই বিয়ে হয়, একটাই সম্পর্ক হয়, এটা থেকে মানুষ বেরিয়ে এসছে। তো ওই ছেলেটির হয়তো ওর অ্যাবসেন্সে মনে হয়েছিল আমার একটা সম্পর্ক দরকার, হয়তো ও বোর হয়ে গেছিলো, হয়তো ওই সম্পর্কটা ভাঙতেই হতো, নাহলে ওটা না ভাঙলে তো রম্য তৃষাকে পেতো না। কাজেই একটা মেয়ে একটা ছেলে সারা জীবন একসঙ্গে থাকবে এরকম কোনো মানে নেই। সম্পর্ক ভাঙে, সম্পর্ক ভাঙাটাই নিয়ম। এবং এখানে যে সম্পর্ক ভাঙার ঝগড়াটা কিন্তু কমেডি। আচ্ছা অভ্রদা, যে ফ্ল্যাটমেট ওয়েব সিরিজ তুমি নিয়ে আসছো, সেই ফ্ল্যাটমেট তুমি কখনো লাইফে পেয়েছো? না, আমি প্রচুর রুমমেট পেয়েছি, ফ্ল্যাটমেট পাইনি। তো ফ্ল্যাটমেট পাওয়ার কি কোনো মানে ইচ্ছা রয়েছে? পেলে খারাপ হয় না। একদমই। তো আমরা আড্ডার একদম শেষে এসেছি, সেখানটায় বলবো যে অভ্রদা, তোমাদের যেই ফ্ল্যাটমেট ওয়েব সিরিজ এবং সেটা আসতে চলেছে আড্ডা টাইমসে, সেটা নিয়ে তুমি তোমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দেখুন, নিজেকে খুঁজে পাবেন। যারা 90s বর্ন তারা সবাই ভাববে যে আমাদেরকে নিয়ে এই সিরিজটা করা হয়েছে। যারা 90s বর্ন, এটা খুব আরবান সিরিজ, কিন্তু ইন্টারনেট আসার পরে শহর গ্রামটা মিলেমিশে গেছে, লাইফস্টাইলটা অনেকটা এক হয়ে গেছে।
তো যারা 90s বর্ন তারা সবাই ভাববে যে এটা তো আমার গল্প। আরে আমার তো এরকম করেই ব্রেকআপ হয়েছিল, আমি তো এরকম করেই আমার গার্লফ্রেন্ডকে লুকিয়ে আর একটা প্রেম করেছি, ধরাও পড়ে গেছি। তো যা যা হয় সবই আমি এখানে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ অভ্রদা। আর আপনাদের বলি, ফ্ল্যাটমেট খুঁজছেন? আগামী 30শে জুলাই আসছে আড্ডা টাইমসে, আর ততদিন অবধি খোঁজ জারি রাখুন। ফ্ল্যাটমেট দেখুন, এটা একটা নতুন গল্প। আশা করি এই নতুন জেনারেশন গল্পটাকে অ্যাকসেপ্ট করবে, নিজেদের খুঁজে পাবে, সেলিব্রেট করবে। ফ্ল্যাটমেট দেখুন, 30শে জুলাই আড্ডা টাইমস অ্যাপে আসছে। এটা একটা আড্ডা টাইমসের প্রিমিয়াম কন্টেন্ট। আর আড্ডা টাইমসের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ আড্ডা টাইমস অফিসিয়াল, এই পেজটা ফলো করুন। এখানে প্রচুর আমাদের টিজার, ট্রেলার আছে, পোস্টার আছে, আরও ফ্ল্যাটমেটের প্রচুর ইনফরমেশন ইনস্টা পেজে আছে। আপনারা আমাদের সাহস দিন, ভরসা দিন, তাহলে আমরা আরও ভালো কন্টেন্ট করতে পারবো। আড্ডা টাইমস দেখুন, সিটি সিনেমা দেখুন, সিটি সিনেমার সঙ্গে থাকুন। ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। ল কেন করেছি জানেন? কেন? আইন নিয়ে ছিনিমিনি খেলবো বলে। তাই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।